বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি গিয়ার পেটু থেকে আপনাদের সবাইকে স্বাগত। গতকাল যে লাস্ট ভিডিওটি ছিল সেটা হচ্ছে এসএসসি 26-এর 27-28 সবার জন্য বাংলা প্রথম পত্র লাস্ট রিভিশন পার্ট 2। কিন্তু মাঝখানে আসলে একটু সমস্যার কারণে আমি পুরো পার্ট 2টা আপলোড দিতে পারিনি। তো বাকি যে গদ্যগুলো আছে আজকে পার্ট 3 হিসেবে আমি সেগুলো আপনাদের পড়িয়ে দিচ্ছি। আশা করি আপনারা সবাই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আমি সময় নষ্ট না করে দ্রুত শুরু করছি। তাহলে গতকাল পর্যন্ত আমরা পড়েছিলাম যে আপনার কতটুকু পর্যন্ত, সেটা হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এরপর আমরা আজকে শুরু করছি নিম গাছ দিয়ে। তাহলে নিম গাছ গল্পটা লিখেছেন কে? বনফুল। দেখতে কিছুটা কবিতার মতো, বাট না, এটা কবিতা না, এটা একটি গদ্য। সেটা হচ্ছে বিষয়বস্তু পরোপকারী নিমের গুরুত্ব এবং অবহেলিত গৃহবধূর জীবনের সাদৃশ্য। অর্থাৎ এই গল্পে কবি কি বোঝাতে চাইছেন? এই গল্পে কবি বোঝাতে চাইছেন অর্থাৎ আমরা তাদেরকে সহজে গুরুত্ব দিই না যারা আমাদের বেশ উপকার করে, অর্থাৎ সহজে যারা আমাদের উপকার করে তাদের আমরা সহজে গুরুত্ব দিতে চাই না। কিন্তু কবি বলতেছেন না, এটা করা যাবে না, আমাদের সবাইকে সমান গুরুত্ব দিতে হবে, বিশেষ করে যারা আমাদের জন্য নিঃস্বার্থভাবে উপকার করে। তাহলে এখানে ঘটনা প্রবাহ কি, অর্থাৎ কি কি ঘটনার মাধ্যমে কবি আমাদের এই গল্পটা বুঝাতে চাইছেন? নিমের ছাল পাতা ছায়ার ব্যবহার কেমন? নিমের ছাল পাতা ছায়া প্রত্যেকটা জিনিস আমাদের উপকার করে, কিন্তু তারপরেও সবাই আমরা তাকে অবহেলা করি, সবার অবহেলা। এক কবির মুগ্ধতা। হঠাৎ একজন কবি আসলেন সেই বাড়ি, সেই নিম গাছটা তিনি দেখলেন। দেখার পর ওনার মধ্যে মুগ্ধতা জাগলো যে আসলে এই গাছটাকে এত অবহেলা করা হয় কেন, অথচ সে কি করে, সবার বেশ উপকার করে। গাছের চলে যেতে না পারা, অর্থাৎ শিকড়ের টান। কিন্তু এরপর কবি আসলে জিনিসটা বোঝাতে চাইছেন যে এই গাছটা যদি আসলে একটা মানুষ হতো হয়তো সে চলে যেত বা চলে যেতে চাইতো, কিন্তু তারপরেও সে যেতে পারে না, হোক সে মানুষ কিংবা গাছ। কারণ একটাই, তার দায়িত্ববোধ এবং সকলের প্রতি তার যে টান, সেটার জন্য সে যেতে পারে না, অথচ তাকে কেউ তেমন একটা গুরুত্বও দেয় না। জিনিসটা বেশ ভাবার বিষয়। এবার আসুন মূল শিক্ষা। মূল শিক্ষার থেকে আমরা কি পাই? নিঃস্বার্থ সেবা প্রদানকারীর কদর করা। ওই যে প্রথমে আমি যেটি বলেছিলাম, অবহেলিত গৃহবধূর জীবনের সাদৃশ্য কেমন, আর পরোপকারী নিমের গুরুত্ব। তাহলে আমাদের কি করতে হবে? যারা আমাদের নিঃস্বার্থভাবে সেবা প্রদান করে তাদের কদর করা। অর্থাৎ আমরা যদি আমাদের নিজেদের পরিবারের দিকে তাকাই, আমাদের আম্মা আব্বারা কী করেন? আমাদের জন্য সব কিছুর ব্যবস্থা করেন, কিন্তু কখনো আমরা সহজে তাদেরকে থ্যাংক ইউ বলি না। এই যে আপনি রাত্রে ভাত খেলেন, এখন ঘুমাতে যাবেন, সে ভাতটাও আপনার আম্মা রান্না করছে, কিন্তু আপনি কি বলেন নাই, একটা থ্যাংক ইউ বলেন নাই। কেমন? উনি সারাদিন কাজ করে, আপনার আব্বা করে বাইরে, এক্ষেত্রে আপনাদের কোনো টেনশন নেই। জিনিসটা এরকম যে ওনাদের যথাযথভাবে গুরুত্ব দিতে হবে, যেমনটা সেই যে বাড়ির লক্ষ্মী নিপুণা বউটা করে। কেমন? গভীর ভাব। শেষ বাক্যে কবি শিকড় অনেক দূর গড়িয়েছে, এই বাক্য দিয়ে বোঝানো হয়েছে বা কবি বোঝাতে চেয়েছেন যে সংসারের মায়াজালে আটকে পড়া নিপুণা গৃহবধূর করুণ দশা। অর্থাৎ ওর চলে যেতে মন চায়, কিন্তু এত সোজা তো না যে সে চলে যাবে, এত তো সোজা নয় যে সে চলে যাবে, কারণ একটা মায়া মহব্বত আছে, ভালোবাসা আছে, একটা টান তো আছেই পরিবারের সকলের প্রতি। অর্থাৎ এই টানের কারণে সে কি চাইলেই যেতে পারে না। অর্থাৎ দিন শেষে কবি সেই গৃহবধূদের কথা বলছেন, আমাদের মা বোনদের কথা বলছেন, যারা আমাদের জন্য সর্বদা তাদের স্বার্থ ত্যাগ করে শ্রম দিয়ে চলছে পরিবারে। কেমন? এরপর আসি শিক্ষা ও মনুষ্যত্ব। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট আর একটা জিনিস, বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলেন শুরু করি। বিষয়বস্তু মানুষের দুই সত্তা, একটা হচ্ছে জীবসত্তা আর একটা হচ্ছে মানব সত্তা, এবং শিক্ষার আসল লক্ষ্য। অর্থাৎ কবি এখানে এগুলাই বোঝাতে চাইছে।
মানুষের দুই সত্তা। এই যে জীবসত্তা বলতে আমাদের যে বাহ্যিক চাহিদা বা বাহ্যিক মনের যে অবস্থা সেটাকে বলতেছেন। আর মানব সত্তা বলতে কবি মনের দিকটাই বুঝাইছেন। আর শিক্ষার আসল লক্ষ্য সবাই বলবে, দেখবেন যে সে শিক্ষিত হয়ে অভদ্র, জিনিসটা এমনভাবে বলে। অর্থাৎ সে আসল শিক্ষায় শিক্ষিত নয়। আসল শিক্ষা তখনই হবে যখন আপনি ভদ্রতার সাথে শিক্ষিত হবেন। আপনার আচরণে সেই শিক্ষার সুফল দেখতে পাবে মানুষ, বা যে কোনো কেউ দেখতে পাবে সেটা আর কি। ঘটনা প্রবাহ, অন্নবস্ত্রের চিন্তা নিচতলা। অর্থাৎ কবি খাবার দাবার, পোশাক আশাক এগুলোর চিন্তাকে জীবনের নিম্নতর স্তরে ধরছেন। এরপর হচ্ছে মনুষ্যত্ব অর্জন, যেটাকে কবি উপরতলা বলছেন। এই যে আপনি লেখাপড়া করেন, ঠিক আছে, কিন্তু একজন রিক্সাওয়ালাকে আপনার চাচা ডাকতে লজ্জা লাগে, বা একটা সালাম দিতে, আমরা যারা মুসলিম আছি আমাদের একটা সালাম দিতে লজ্জা লাগে। এটা তো হওয়ার কথা ছিল না। কথা একটাই, মুরব্বি দেখলে সালাম দিব, ছোট হোক বড় হোক সালাম দিব, সালামে তো কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি এই সালামটা দিতেও ভয় পান আসলে, বা আপনার যদি লজ্জা লাগে, তাহলে এটা নিয়েও কিন্তু আপনার ভাবতে হবে যে আপনি কেমন শিক্ষায় শিক্ষিত, কেমন। এই যে এই ধরনের মানবিক শিক্ষা বা নৈতিক শিক্ষাগুলোও আমাদের অনেক বেশি জরুরি। কবি এই দিকটাই ফোকাস করছে, কেমন। আর অন্যটা হচ্ছে যে, যেমন আমাদের যে জীবসত্তা, অর্থাৎ আমরা যা কিছু পড়তেছি, এই যে সবারই তো টার্গেট কিছু না কিছু উপার্জন করব, বড় হয়ে কিছু না কিছু করব, এরকম চিন্তা। কিন্তু মনের দিকটা আমরা কেউ দেখি না, যে মন কেমন হচ্ছে, কারোর জন্য খারাপ লাগে কিনা, সামনে কারোর বিপদ দেখলে তাকে হেল্প করতে মন চায় কিনা, প্রতিবেশীর খোঁজখবর নেই কিনা, এগুলো আমাদের কারোর মধ্যে নাই। এখন আস্তে আস্তে আরও বেশি চলে যাচ্ছে এগুলো। চলেন, মূল শিক্ষা, অর্থচিন্তার নিগড় থেকে মুক্তি পেয়ে প্রকৃত মানুষ হওয়া। এই যে বললাম, সবসময় টাকা 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 টাকা, এগুলো করা যাবে না। হ্যাঁ, তবে আপনাকে বলতেছে না যে কবি আপনি একদম গরিব থাকেন। যতটুকু প্রয়োজন আপনি ততটুকু উপার্জন করেন, অতিরিক্ত লোভ করবেন না। বাকি সময়টা নিজের মনকে ভালো কিছু দিয়ে শিক্ষিত করার বা নিজের মনকে প্রফুল্ল করার চেষ্টা করুন নৈতিক শিক্ষা দিয়ে। কবি এটাই বুঝাতে চাইছেন। এরপর হলো গভীর ভাব, শিক্ষা কেবল জীবিকার মাধ্যম নয়, এটি হলো মনুষ্যত্বের বিকাশের চাবিকাঠি। আসলে যে দিকটা আমরা সব সময় অবহেলা করি। খুদ পিপাসার তৃপ্তি প্রয়োজনীয়। ওই যে বললাম, অভাব, জাগতিক যে অভাব, টাকা পয়সা, বস্ত্র, খাদ্য, ঘর বাড়ি, এগুলা কেমন, এগুলোও আমাদের মেটাতে হবে, কিন্তু এটা যে আমাদের চূড়ান্ত লক্ষ্য নয়। কবি এমনটাই বলছেন, এটা আমাদের চূড়ান্ত নয়। অর্থাৎ যে শুধু দুনিয়ায় আসছি, খাবো দাবো, ফুর্তি করবো এবং মেয়াদ শেষে চলে যাব, জিনিসটা সেরকম না। পৃথিবীতে আসছি, ভালো কিছু আমাদের করে যেতে হবেই হবে। কবি এমনটাই বুঝেছেন, যেটা মানব কল্যাণে কাজে আসবে। আসলে আমাদের পরবর্তী গল্প, প্রবাস বন্ধু। যেটা আপনাদের বিশেষ করে মাঝে মধ্যে বোরিংও লাগে, বাট একটু মনোযোগ দিয়ে পড়লে দেখবেন জিনিসটা বেশ ইন্টারেস্টিং। সেই যে ভয়ের দেশ আফগানিস্তান, হয়তো অনেকে চিনেন, অনেকে চিনেন না, কেমন। আবার নাম শুনলেও মাঝে মধ্যে একটু ভয় লাগে, সবাই হুজুর এখন। বাট না, বাইরে থেকে যেভাবে দেখানো হয় দেশটা আসলে সেরকম না, যথেষ্ট সুন্দর। সে দেশের কিছু কিছু ভিডিও মাঝে মধ্যে আমাদের সামনে আসে, যেগুলো আসলে দেখলে মানে না জানলে আপনারা বিশ্বাস করা, বা যে কোনো মানুষের ক্ষেত্রে বিশ্বাস করা কঠিন যে এটা আসলে দক্ষিণ এশিয়ার একটা দেশ, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, আফগানিস্তানের দৃশ্যগুলো। আফগানিস্তান এবং পাকিস্তানের কিছু অঞ্চল এমন আছে যেগুলো সৌন্দর্য সুইজারল্যান্ডের সৌন্দর্যকেও হার মানাবে, কেমন, সেরকম একটা সৌন্দর্য। এই যে কাবুলের বরফে ঢাকা অবস্থার কথা কবি এখানে বলছেন, এগুলোর মাধ্যমে আফগানিস্তানের সৌন্দর্যকেও কিন্তু কবি ফুটাই তুলছেন। চলুন শুরু করি। বিষয়বস্তু, আফগানিস্তানের আবহাওয়া ও আব্দুর রহমানের আতিথেয়তা এই গল্পের মূল বিষয়বস্তু। ঘটনা প্রবাহ, কাবুলের কঠিন প্রকৃতি, ওই যে পাথুরে শহর বা বড় বড় পাহাড়ের শহর, বরফে আবৃত শহর, এগুলোর কথা কবি বুঝেছেন। তারপর প্রচুর ঠান্ডা এরকম। তারপর আব্দুর রহমানের বিশাল অবয়ব, ওর দেহের গঠন বা পাঠানি মানুষদের গঠন আর কি, দৈহিক গঠন। এরপর তার বিশাল আহার আয়োজন, অর্থাৎ কবিকে যে সে এত বিশাল পরিমাণে খাবার দ্বারা আপ্যায়ন করছেন সেটা। তারপর হাস্যরসাত্মক কথোপকথন, অর্থাৎ তাদের মধ্যে যে খোশ গল্প হয়েছিল নিজেদের ব্যাপারে আর কি, কবি কিছু বুঝছেন কিছু বুঝেন নেই এমন।
তারপর এই গল্প থেকে আমরা কি মূল শিক্ষা পাই? শুধু পড়লে তো হবে না, শিক্ষা তো কিছু নিতে হবে। সেটা হচ্ছে মানুষের প্রতি মানুষের নিখাদ ভালোবাসা। কবি একজন বাঙালি আর আব্দুর রহমান একজন পাঠানি বা আফগানি, কিন্তু তার সত্ত্বেও তাদের মধ্যে কি যে নিখাদ ভালোবাসা, অর্থাৎ প্রকৃত ভালোবাসা, জনকল্যাণমুখী বা মানবতার ভালোবাসা, কেমন আত্মিক সম্পর্ক, এবং সেই সাথে দেশপ্রেম। এখন দেশপ্রেমটা কিভাবে আসলো এখানে? দেশপ্রেমটা আসলো হলো আব্দুর রহমানের আচরণের মাধ্যমে। অর্থাৎ আপনি কোথাও বেড়াইতে গেছেন, কেমন আপনি কোথাও বেড়াতে গেছেন, এখন সেই জায়গার মানুষ যদি অনেক বেশি আপনার প্রতি আন্তরিক হয়, দেখবেন জায়গাটার মানুষগুলোর চাইতেও জায়গাটার কথাও বেশি মনে পড়তেছে, এবং মানুষগুলোর আচরণও মনে পড়বে, তবে জায়গাটার কথাই সব থেকে বেশি মনে থাকবে আপনার কাছে। কেমন এই ক্ষেত্রেও সেম। এই ক্ষেত্রেও যে আব্দুর রহমান ছিল আফগানিস্তানের মানুষ, বা কবির যে গাইড আর কি, ট্যুরিস্ট গাইড বলা যায়, তো সে এতটাই অতিথিপরায়ণ ছিল যে সে তার দেশের সকল সংস্কৃতিকে মান্য করেই কবির সেবা করছে, যেটার মাধ্যমে সে আসলে তার দেশকে কতটা ভালোবাসে সেটা প্রদর্শন করছে কবির সামনে, বা কবির কাছে এমনটাই মনে হয় গভীর ভাব। আব্দুর রহমান কেবল একজন ভৃত্য নয়, ভৃত্য বলতে সেবকও বলা যায়। সে একজন বিশাল হৃদয়ের মানুষ, যার আচরণে পুরো আফগান সংস্কৃতির আতিথেয়তা ফুটে ওঠে। এই যে বললাম দেশপ্রেম, এই দেশপ্রেম তার আফগান সংস্কৃতিকে মান্য করেই যে কবিকে আতিথেয়তা করছে সেটার মাধ্যমে প্রকাশ পায়। অর্থাৎ সে এটা বুঝাতে চাইছে, দেখেন আমরা আফগানিরা এভাবে করেই মানুষকে আপ্যায়ন করি। এই যে আমরা আফগানিরা, জাতীয়তাবোধ, তার দেশের প্রতি যে তার ভালোবাসা, সেটা এখানে প্রকাশ পেয়েছে। তো দেখেন এগুলো কত সহজ। আমি অধম ব্যক্তি, আপনাদের যথাসাধ্য চেষ্টা করতেছি। ভুল হলে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো পরামর্শ থাকলে হোয়াটসঅ্যাপে বলতে পারেন, কিংবা কমেন্ট বক্সে লিখেন, আমি সাদরে গ্রহণ করব। কেমন? এটা আমার চেষ্টা মাত্র, ঠিক আছে? আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো একটা ফলাফলের জন্য এগিয়ে দেওয়ার। আপনারাও আশা করি আমাকে সাপোর্ট করবেন। যদি মনে হয় আমি আপনাদেরকে ভালো কিছু আসলে দিতে পারতেছি, ভিডিওতে একটা লাইক দিবেন। আর সাথে যদি মনে চান যে ভবিষ্যতে আরও ভালো কিছু দিতে পারবো, আপনারা আমার কাছ থেকে কিছু ভালো আশা করেন, যদি এমনটা হয় ব্যাপারটা, তাহলে সাবস্ক্রাইব বাটনটাতেও একটা ক্লিক করে রাখতে পারেন। এর বেশি আর কিছু বলার নেই। তো আমার জন্য দোয়া করবেন। আমি নিজেও একজন ছাত্র, আপনারা আমার ছোট ভাই বোনের মতো। আশা করতেছি আপনাদেরও ভবিষ্যৎটা যথেষ্ট উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। চলেন শেষ গল্প 21-এর গল্পে যাই। বিষয়বস্তু: ভাষা আন্দোলনের সংগ্রামী চেতনা। এটা তো আসলে আমাদের গল্পের নাম দিয়েই বোঝা যায়, তাই না? আমরা সেই তখন থেকে শুনে আসতেছি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। সেই 21শে ফেব্রুয়ারি নিয়েই 21-এর গল্প, যেটার মাধ্যমে আসলে কবি বুঝেছেন যে 21-এর চেতনাকে নিয়ে আমরা কিভাবে জীবন সংগ্রামে এগিয়ে যেতে পারি। সেটা যে কোনো ধরনের সংগ্রাম হোক, যেখানে আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। আর সেটার পিছনের কারণ বা ইন্সপিরেশন হিসেবে, উদ্দীপনা হিসেবে কোনটা কাজ করবে? সেটা হচ্ছে আমাদের 21-এর চেতনা বা 21শে ফেব্রুয়ারির সংগ্রামী চেতনা। তাহলে এখানে কবি কী কী ঘটনা উল্লেখ করছেন? বিষয়বস্তু তো পুরোটা পড়ি নাই। সেটা হচ্ছে ভাষা আন্দোলনের সংগ্রামী চেতনা ও স্বৈরাচারিতার বিরুদ্ধে আন্দোলন। অর্থাৎ যে যার মন চায় তাই করতে পারবে না, বিশেষ করে একজন রাষ্ট্রনায়ক, কেমন, যিনি আসলে আমাদের সেবক, সাংবিধানিকভাবে যিনি আমাদের সেবক, তিনি যদি আমাদের সাথে দাসের মতো আচরণ করেন, তার যা ইচ্ছে তাই তিনি আচরণ করেন, এটা আসলে কখনো মেনে নেওয়া যাবে না। ঘটনা প্রবাহ: তপুর মতো তরুণদের প্রতিবাদ ও পুলিশের দমন পীড়ন, 21শে ফেব্রুয়ারির শোক ও শক্তির মিলন মেলা, মায়ের প্রতীক্ষা। তপুর মতো তরুণদের প্রতিবাদ: সেই 21শে ফেব্রুয়ারি তারা সকল বাধাকে উপেক্ষা করে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে গেছিল। অর্থাৎ তরুণদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে স্পৃহা, সেটা প্রকাশ করছে। সেই সাথে অন্যায়ের সঙ্গী হয়ে পুলিশ কিভাবে এই সাধারণ জনগণের উপর অত্যাচার করছে সেটার বর্ণনা। এরপর সেই অত্যাচার, অর্থাৎ সেই 21শে ফেব্রুয়ারির অত্যাচারের যে শোক, সেটাকে কবি শক্তিতে পরিণত করতে বলেছেন।
এবং সেই সাথে কবি আবার অন্য দিকটাও প্রকাশ করছেন, যেখানে আসলে সন্তানহারা মায়েদের অপেক্ষা, যে তাদের সন্তান হয়তো ফিরে আসবে নিরাপদে, কিন্তু তারা তো জানে না যে তাদের সন্তান সেখানে শহীদ হয়ে গেছে, যেমনটা আমাদের জুলাই আন্দোলন হয়েছে। মূল শিক্ষা: জাতীয়তাবোধ ও মাতৃভাষার জন্য আত্মত্যাগ। তাহলে আমরা 21শে ফেব্রুয়ারি মানেই হচ্ছে মাতৃভাষার জন্য আন্দোলন, কেমন এটা তো আমরা সবাই জানি। তাহলে সেখানে কোন জাতীয়তাবোধ, অর্থাৎ কোন জাতির জন্য আমরা প্রাণ দিচ্ছি, সেটা হচ্ছে আমরা নিজেদেরকে বাঙালি জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছি, যার কারণে আমাদের এই আন্দোলন। এবং আমাদের যেহেতু আমরা বাঙালি জাতি, তাহলে আমাদের ভাষা কী হবে? অবশ্যই আমাদের ভাষা হবে বাংলা, যার কারণে আমরা আত্মত্যাগ করছি। মানে আমাদের প্রাণ নিয়ে ফেলতে পারবেন, তারপর মুখের ভাষা হবে কি? বাংলা। যদি ইংরেজির জন্য চাকরি হয় না, আফসোস। গভীর ভাব: 21শে ফেব্রুয়ারি কেবল একটি তারিখ নয়, এটি বাঙালির অস্তিত্ব ও সংগ্রামের একটি জীবন্ত দর্শন। এক্ষেত্রে এটার মাধ্যমে ওই ঠিক একই কথা, আমাদেরকে কেউ একজন বাঙালি, অর্থাৎ যে আমাদের যে স্বৈর শাসক ছিল, সে কি করতে চাইছে? আমাদের বাংলা ভাষা কেড়ে নেওয়ার মাধ্যমে আমাদেরকে পাকিস্তানি বানাতে চাইছে, অর্থাৎ উর্দু বললে আমরা পাকিস্তানি হয়ে যাব, এমনটা। কিন্তু আমাদের তো জাত ছিল বাংলা, জাত ভাষা বাংলা, অতএব আমরা বাঙালি হিসেবেই নিজেদের অস্তিত্ব টিকায় রাখছি, এবং সেটার জন্যই আমরা সংগ্রাম করে গেছি এবং ভবিষ্যতেও সংগ্রাম করে যাব। আর সেই সংগ্রামের মূল প্রেরণা হবে কোনটা? আমাদের 21শে ফেব্রুয়ারি। তাহলে আজকের মতো এইটুকুই। এই যে পার্ট 3 এর মাধ্যমে আসলে আমাদের গদ্য অংশটা শেষ দিনের জন্য রিভিশন হয়ে গেল। ইনশাআল্লাহ আপনারা যদি এই ক্লাসটা সম্পূর্ণ করেন, আমি একটু বলতে পারি, আপনারা কোনো বিষয় না বুঝে থাকবেন না ইনশাআল্লাহ। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।